হ্যালো এভরিওয়ান, এখন আমি তোমাদের সঙ্গে মানচিত্র ও স্কেল সম্পর্কে আলোচনা করব। তো দেখো, ভূগোল নিয়ে পড়াশোনা করতে গেলে এইটা সম্পর্কে ধারণা কিন্তু আমাদের থাকা দরকার। তো মানচিত্র এবং স্কেল সম্পর্কে যে সমস্ত ধারণাগুলো রাখলে তোমাদের মোটামুটি পরিষ্কার হবে ভূগোলের মানচিত্র বা স্কেল সম্পর্কে, তাহলে সেই সব সম্পর্কে আমি তোমাদের এই ভিডিওতে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। তাহলে দেখো, এখানে মানচিত্র এবং স্কেল দুটো কথা কিন্তু পাশাপাশি এবং পরপর বলা হয়েছে। তার কারণ হচ্ছে এখানে কিন্তু এই জন্যই আছে, তার কারণ হচ্ছে মানচিত্রের সঙ্গে স্কেলের একটা অঙ্গাঙ্গিক সম্পর্ক বা সরাসরি একটা সম্পর্ক কিন্তু আছে। তার কারণ স্কেল ছাড়া মানচিত্র অঙ্কন করা যায় না এবং স্কেল অনুযায়ী কিন্তু মানচিত্রকে অঙ্কন করতে হয়। তবে স্কেল বলতে ভূগোলে যেটা বোঝায়, প্রত্যেকটা জিনিসের স্কেল আছে, যেমন গানের স্কেল আছে, তারপর তোমার কাজের স্কেল আছে, কিন্তু মানচিত্রের যে স্কেল আছে সেটা হচ্ছে তোমার ভূমি দূরত্ব আর তোমার এবং মানচিত্রের দূরত্বের যে অনুপাত সেটিকেই বলছে তোমার স্কেল। তো সেটা আমি এই টপিকে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো প্রথমেই আমাদের যেটা আলোচনা করতে হবে সেটা হচ্ছে মানচিত্র। মানচিত্র কাকে বলে? মানচিত্রের বৈশিষ্ট্য, অর্থাৎ আমরা যে মানচিত্রের কথা বলছি, মানচিত্র কোন জিনিসটাকে বলে সেটা আমাদের কাছে প্রথমে পরিষ্কার হোক, তারপর আমি স্কেল সম্পর্কে তোমাদের সঙ্গে আলোচনা করব। তাহলে মানচিত্র কাকে বলে যদি আমরা বলি, তাহলে দেখো কি বলছে। ল্যাটিন শব্দ ম্যাপা থেকে ম্যাপ শব্দ উৎপত্তি লাভ করেছে। ম্যাপা শব্দের অর্থ হচ্ছে কাপড়। প্রাচীনকালে কাপড়, চামড়া, তুলোর কাগজের ওপরে ম্যাপ আঁকা হতো, তাই এরূপ নামকরণ। সমগ্র পৃথিবী অথবা এর কোনো অংশ সঠিক দিক অনুসারে নির্দিষ্ট সমতল কাগজের ওপর অক্ষরেখা ও দ্রাঘিমা রেখা দ্বারা সৃষ্ট ছকের ভিতরে উপস্থাপন করলে তাকে মানচিত্র বলে। তাহলে এটা হচ্ছে মানচিত্রের একটা তোমার ডেফিনেশন। মানচিত্র ইজ ইকুয়াল টু মান প্লাস চিত্র, অর্থাৎ নির্দিষ্ট মান বা স্কেলে অঙ্কিত চিত্রকে মানচিত্র বলে। তাহলে এই জিনিসটা কিন্তু তোমরা লিখতে পারো। মানচিত্র অর্থাৎ যদি শর্টে লিখতে চাও, তাহলে মানচিত্র মানে হচ্ছে তোমার মান প্লাস চিত্র, অর্থাৎ নির্দিষ্ট মানের ভিত্তিতে যখন বা নির্দিষ্ট মান বা স্কেলের অঙ্কিত চিত্রকে বলা হয় মানচিত্র। এবার মানচিত্রের কতগুলো বৈশিষ্ট্য আছে। প্রথম বৈশিষ্ট্য কি? মানচিত্র একটি সুনির্দিষ্ট স্কেলে অঙ্কন করা হয়, অর্থাৎ এগুলো না থাকলে কিন্তু তাকে মানচিত্র বলা যায় না। 2 নম্বর হচ্ছে মানচিত্রের দিক নির্দেশ করা থাকে। সাধারণত মানচিত্রের উপরের দিকটি উত্তর দিক ধরা হয়, অর্থাৎ উপরেরটা উত্তর, দক্ষিণ, নিচেরটা হচ্ছে দক্ষিণ, ডান দিকেরটা হচ্ছে তোমার পূর্ব এবং বাম দিকেরটা হচ্ছে তোমার পশ্চিম। হয়েছে। এরপর দেখো কি যে মানচিত্রের বিভিন্ন বিষয়গুলি বিভিন্ন রং, চিহ্ন এবং সংকেতের সাহায্যে দেখানো হয়। 4 বলছে মানচিত্র আঁকতে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখা অতি প্রয়োজনীয়, এগুলো কিন্তু দরকার। আর সর্বশেষ কি, মানচিত্রের ওপরের দিকে মানচিত্রের বিষয় সংক্রান্ত শিরোনাম থাকে। তাহলে এইগুলো কিন্তু একটা মানচিত্র আঁকতে গেলে আমাদের প্রয়োজন হয়। এবার দেখো, আমি একটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের বলতে চাই, সেটা হচ্ছে গোলাকার পৃথিবীকে সমতল কাগজে আঁকা যায় না। ঠিক আছে? যদি আঁকা হয় তাহলে সেই মানচিত্রের দিক, ক্ষেত্রফল, আকৃতি, স্কেল ইত্যাদির কিন্তু বিকৃতি ঘটবেই। অর্থাৎ আমরা যে জিনিসটার মানচিত্র আঁকতে চাইছি গোলাকার পৃথিবী থেকে সমতল কাগজে, সেটা কিন্তু কোনোভাবেই কিন্তু আঁকা যায় না। আমরা যেটুকু আঁকি, সেটা যে আঁকি তাতে কিন্তু বিকৃতি ঘটে, অর্থাৎ পুরোপুরি জিনিসটা কিন্তু কোনোদিনই আনা সম্ভব নয়। তবে জ্যামিতিক এবং গাণিতিক পদ্ধতিতে এমনভাবে মানচিত্র তৈরি হয় যাতে উক্ত বিষয়গুলির মোটামুটি অনেকটা সঠিক হয়। অতএব পুরোপুরি সঠিক কিন্তু করা সম্ভব নয়। অতএব মানচিত্রটা কিন্তু আমরা আমাদের কাজের সুবিধার জন্য, বোঝার সুবিধার জন্য করে থাকি, এবং এটা কিন্তু পুরোপুরি একদম সঠিক গোলাকার পৃথিবী যেহেতু পুরোপুরি করাটা কিন্তু সম্ভব হয় না। তাহলে এটা কিন্তু একটা তোমাদের কথা আমি বলে দিলাম বা ধারণা বলে দিলাম। এরপর কি বলছে দেখো, কার্টোগ্রাফি এবং কার্টোগ্রাম কি, এটা কিন্তু তোমার জানতে হবে। কার্টোগ্রাফি যেমন জিওগ্রাফি, ভূগোলকে তো ইংরেজিতে কি বলে? জিওগ্রাফি বলে। তাহলে কার্টোগ্রাফিটা কি? কার্টোগ্রাফিটা একটা সাবজেক্ট, তাই তো? ভূগোলের মতো কার্টোগ্রাফি হচ্ছে তোমার একটা সাবজেক্ট, যেখানে তোমার মানচিত্র অঙ্কন করা হয়, অর্থাৎ মানচিত্র অঙ্কন বিদ্যাকে বলছে কার্টোগ্রাফি। তাহলে কার্টোগ্রাফি হলো মানচিত্র অঙ্কন বিদ্যা। এই শাস্ত্র দ্বারা বিভিন্ন পরিসংখ্যান থেকে প্রাপ্ত তথ্য বা ভূপৃষ্ঠের কোনো বিষয়কে চিত্ররূপে উপস্থাপিত করার কৌশল জানা যায়। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে তোমার কার্টোগ্রাফি। আর কার্টোগ্রাম কি? কার্টোগ্রাম যেমন ধরো আমরা বলি হিস্টোগ্রাম, মানে যেটা আঁকা হয়ে গেছে। হ্যাঁ, ডায়াগ্রাম। ডায়াগ্রাম কি? কোনো একটা জিনিস যে আঁকা হয়, অর্থাৎ আমরা যে জিনিসটা আঁকছি সেটা হচ্ছে তোমার কার্টোগ্রাম। ধরো কোনো একটা
মানচিত্র আঁকছি, কোন একটা স্কেল অনুযায়ী একটা স্কেল আঁকছি, তাহলে যেটা আঁকা হলো সেই জিনিসটাকে কিন্তু আমরা বলছি কার্টোগ্রাম। দেখো কি বলছে তাহলে কার্টোগ্রামের সংজ্ঞা বলছে, কার্টোগ্রাম শব্দটি কার্টে প্লাস ডায়াগ্রামা এই দুটি গ্রিক শব্দের মিলনে সৃষ্টি হয়েছে। কার্টে অর্থ মানচিত্র এবং ডায়াগ্রামের অর্থ নকশা। সুতরাং কার্টোগ্রাম হলো মানচিত্রে অঙ্কিত নকশা, অর্থাৎ যে নকশাটা আমরা আঁকছি সেটা মানচিত্র হোক বা তোমার অন্য কিছু হোক, সেগুলোকে বলছে তোমার কার্টোগ্রাম। যখন ভৌগোলিক তথ্যকে রং, বিন্দু, রেখা, বৃত্ত প্রভৃতি চিহ্ন দ্বারা সরলীকৃত চিত্ররূপে মানচিত্রে উপস্থাপন করা হয় তখন তাকে কার্টোগ্রাম বা মাপচিত্র বলে। তাহলে হয়ে গেল তোমার কার্টোগ্রাম। এরপর দেখো আমাদেরকে যেটা জানতে হবে মানচিত্রের শ্রেণীবিভাগ, অর্থাৎ আমরা যে সমস্ত মানচিত্রগুলো ব্যবহার করি সেগুলোকে কিন্তু কতগুলো ভাগে ভাগ করা হয়, অর্থাৎ সব রকমের মানচিত্র কিন্তু আমাদেরকে জানতে হবে। তাহলে দেখো মানচিত্রকে সাধারণত 3টে ভাগে ভাগ করছে। প্রথম ভাগটা কি, স্কেল অনুসারে, 2 নম্বর হচ্ছে বিষয় অনুসারে, 3 নম্বর হচ্ছে তথ্য অনুসারে। এবার স্কেল অনুসারে 2টো ভাগে ভাগ করছে, ছোট স্কেল মানচিত্র, বড় স্কেল মানচিত্র। তাহলে দেখো এবার ছোট স্কেল মানচিত্রকে আবার কতগুলো ভাগ করছে, হচ্ছে মানচিত্রের মানচিত্র বা অ্যাটলাস ম্যাপ। অ্যাটলাস ম্যাপ মানে মানচিত্রের বই, ঠিক আছে। ওয়াল ম্যাপ মানে দেওয়াল মানচিত্র, যেগুলো দেওয়ালে টাঙানো থাকে। তারপর হচ্ছে আন্তর্জাতিক মানচিত্র, আর কি হচ্ছে বিমান চালনা সংক্রান্ত মানচিত্র, এরোনটিক্যাল ম্যাপ, আর নৌ চালনা সংক্রান্ত মানচিত্র বা নেভিগেশনাল ম্যাপ। তাহলে এগুলো হচ্ছে তোমার ছোট স্কেল মানচিত্র, অর্থাৎ এক্ষেত্রে কি হয়, অনেক বড় এলাকাকে একটা ছোট ইয়ের মধ্যে দেখানো হয়, তাই এটাকে বলছে ছোট স্কেল মানচিত্র। আর বড় স্কেল মানচিত্র মানে কি, বড় স্কেল মানচিত্র ছোট জায়গার উপরে ভিত্তি করে যেটা তোমার মানচিত্রটা আঁকা হয়, ঠিক আছে। এটা হচ্ছে তোমার বড় স্কেলের জায়গার উপরে ভিত্তি করে আঁকা ম্যাপ, যার স্কেলটা ছোট স্কেল। আর বড় স্কেল মানচিত্র যেটা ছোট জায়গার উপরে যে মানচিত্রটা আঁকা হয়। যেমন প্রথমে বলছে কি পর্চা বা মৌজা মানচিত্র, যেটা আমাদের ধরো এই জমি জরিপ বা পঞ্চায়েতে যেটা ব্যবহার করা হয়। 2 নম্বর হচ্ছে কি টোপোগ্রাফিক্যাল ম্যাপ বা ভূসংস্থান মানচিত্র। 3 নম্বর হচ্ছে ব্লু প্রিন্ট ম্যাপ, অর্থাৎ আমাদের তোমার বাড়ির প্ল্যান পাস করতে গেলে যে ম্যাপটা পঞ্চায়েতে জমা দিতে হয় সেটাকে বলছে নীল নকশা বা ব্লু প্রিন্ট ম্যাপ। তারপর দেখো আছে এরিয়া ম্যাপ বা এলাকা মানচিত্র। আর সব শেষে রয়েছে থানা মানচিত্র, অর্থাৎ আমাদের যে থানা আছে প্রশাসনিক সুবিধার জন্য পুলিশের যেখানে থাকে সেই থানাতে যে মানচিত্র থাকে সেটা হচ্ছে থানা মানচিত্র। তাহলে এই দুটো গেল স্কেল অনুসারে। এবার দেখো আছে বিষয় অনুসারে। বিষয় মানে কোনো একটা তোমার সাবজেক্টের উপরে ভিত্তি করে এটাকে দুটো ভাগে ভাগ করছে, একটা প্রাকৃতিক, একটা হচ্ছে সাংস্কৃতিক বা অপ্রাকৃতিক। প্রাকৃতিকের মধ্যে কি কি আছে, প্রথমে যে ভূপ্রাকৃতিক মানচিত্র বা রিলিফ ম্যাপ, তারপর আছে মৃত্তিকা মানচিত্র বা সয়েল ম্যাপ, তারপর দেখো জলবায়ুগত মানচিত্র বা ক্লাইমেটিক ম্যাপ, উদ্ভিদ মানচিত্র মানে ভেজিটেশন ম্যাপ, ভূতাত্ত্বিক মানচিত্র মানে জিওলজিক্যাল ম্যাপ, আবহাওয়া মানচিত্র যেটাকে বলছে ওয়েদার ম্যাপ, এবং জ্যোতিষ্ক মানচিত্র মানে অ্যাস্ট্রোনমিক্যাল ম্যাপ। তাহলে এটাতে যে যে বিষয়টা দেখানো হবে তাকে সেই মানচিত্র বলে। যেমন ধরো যে মানচিত্রে মৃত্তিকাকে দেখানো হচ্ছে সেটা সয়েল মানচিত্র হলো, যেটা জলবায়ু দেখানো হয় সেটাকে জলবায়ু মানচিত্র বলে। তাহলে এটাতে কিন্তু কঠিন কিছু নেই। এবার দেখো কি আছে সাংস্কৃতিক মানচিত্র। এখানেও সে একই রকম, প্রথমে বলছে সামাজিক মানচিত্র, সোশ্যাল ম্যাপ, অর্থনৈতিক মানচিত্র, ইকোনমিক ম্যাপ, রাজনৈতিক মানচিত্র, পলিটিক্যাল ম্যাপ, ঐতিহাসিক মানচিত্র বলছে হিস্টোরিক্যাল ম্যাপ, সামরিক মানচিত্র মানে মিলিটারি ম্যাপ, ভূ ব্যবহারিক মানচিত্র মানে ল্যান্ড ইউজ ম্যাপ, আর বন্টন মানচিত্র ডিস্ট্রিবিউশনাল ম্যাপ। এবার তথ্য অনুসারে দুটো ভাগে ভাগ করছে, একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ, একটা হচ্ছে কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ। কোয়ালিটেটিভ মানে গুণগত মানচিত্র, আর কোয়ান্টিটেটিভ মানে পরিমাণগত মানচিত্র। এবার আমরা এই মানচিত্রগুলো সম্পর্কে এবারে বিস্তারিত জানবো। প্রথমেই তাহলে আমাদেরকে জানতে হবে ছোট স্কেল মানচিত্র। এই মানচিত্রটা কিন্তু আমাদের ব্যবহারটা কিন্তু আমাদের সাধারণ মানুষের ক্ষেত্রে কম, কিন্তু এই মানচিত্রটার ব্যবহার কিন্তু আমাদের সাধারণ মানুষের ক্ষেত্রে বেশি। এই মানচিত্রটা বেশিরভাগ ধরো এই বিমান চালনা, নৌ চালনা এই সমস্ত ক্ষেত্রে ব্যবহার করা হয়, কিন্তু এই মানচিত্র আমাদের সাধারণ জনমানব যেটা তারা কিন্তু এটা ব্যবহার করে থাকে। তাহলে বড় স্কেলের যে মানচিত্র আছে এটা কিন্তু আমাদেরকে খুব ভালো করে কিন্তু জানতে হবে, এবং আমাদের যে প্রশ্নগুলো আসে দেখবে বেশিরভাগ এই টোপোগ্রাফিক্যাল ম্যাপ, তারপরে ব্লু প্রিন্ট ম্যাপ, তারপর তোমার এই ক্যাডাস্ট্রাল ম্যাপ বা মৌজা মানচিত্র এইগুলোর উপরেই কিন্তু বেশিরভাগ এসে থাকে। তা বলে কিন্তু এগুলো পড়বো না সেটা কিন্তু নয়, সবগুলোই আমরা জানবো। তাহলে প্রথমে আমরা দেখো ছোট স্কেল মানচিত্র সম্পর্কে বলছি। তাহলে ছোট স্কেল মানচিত্র কোনটাকে বলছে, যে সমস্ত মানচিত্র পৃথিবীর বা মহাদেশের মানচিত্র বিশাল অঞ্চলকে ছোট করে দেখানোর উদ্দেশ্যে অঙ্কন করা হয় সেগুলিকে ছোট স্কেল মানচিত্র বলে। অর্থাৎ অনেক বড়, পুরো পৃথিবীকে দেখাচ্ছে, পুরো একটা তোমার মহাদেশকে দেখাচ্ছে, পুরো একটা মহাসাগরকে দেখাচ্ছে, এগুলো হচ্ছে তোমার ক্ষুদ্র স্কেল মানচিত্র।
যেখানে 1 সেমিতে মানচিত্রের দূরত্ব 250 কিলোমিটার, বাস্তব দূরত্ব এই স্কেলে অঙ্কিত মানচিত্র। এই মানচিত্র থেকে খুব বেশি তথ্য কিন্তু পাওয়া যায় না। তাহলে যখনই আমরা কোনো একটা বড় জায়গাকে সমতল ক্ষেত্রে দেখাতে চাইবো, তখন কিন্তু খুব বেশি তথ্য এখানে পাওয়া যাবে না। বেশি তথ্য কোথায় পাওয়া যায়? টোপো ম্যাপ, অর্থাৎ বড় স্কেল মানচিত্র যেগুলো আছে, টোপো ম্যাপ, ক্যাডাস্ট্রাল ম্যাপ বা মৌজা মানচিত্র, তারপরে ব্লুপ্রিন্ট ম্যাপ, এইগুলো। তাহলে ছোট স্কেল মানচিত্রের প্রকারভেদ কী কী আছে? প্রথমে আছে দেখো অ্যাটলাস মানচিত্র বা মানচিত্রের বই। দেখো কি বলছে, সমগ্র পৃথিবী বা কোনো মহাদেশ বা দেশের বিভিন্ন ভৌগোলিক বিষয়গুলিকে ছোট স্কেলে অঙ্কন করে বই আকারে যে মানচিত্র তৈরি করা হয় তাকে অ্যাটলাস মানচিত্র বলে। টাইমস অফ সার্ভে অ্যাটলাস অফ দ্য ওয়ার্ল্ড সংস্থাটি অ্যাটলাস মানচিত্র প্রস্তুত করে থাকে। এই মানচিত্র 4 প্রকার, যথা স্কুল অ্যাটলাস, উন্নততর অ্যাটলাস, আঞ্চলিক অ্যাটলাস এবং জাতীয় অ্যাটলাস, অর্থাৎ এগুলো একটা একটা করে বই। ঠিক আছে, এবার দেখো দেওয়াল মানচিত্র, অর্থাৎ আমরা যে দেওয়ালে টাঙ্গাই, অফিসে হোক, বাড়িতে হোক, স্কুলের ইয়েতে হোক, যেটা চাওয়াই সেটাকে বলছে দেওয়াল মানচিত্র। দেওয়ালে টাঙ্গাবার জন্য সমগ্র পৃথিবী বা বিভিন্ন দেশ মহাদেশে যে মানচিত্র অঙ্কন করা হয় তাকে দেওয়াল মানচিত্র বলে। এই মানচিত্র প্রাকৃতিক, রাজনৈতিক, অর্থনৈতিক বিভিন্ন বিষয়ভিত্তিক হয়ে থাকে। 1 ইঞ্চিতে 100 বা 200 মাইল প্রভৃতি স্কেলে এই মানচিত্র কিন্তু অঙ্কন করা হয়। অর্থাৎ মাস্টারমশাইরা ক্লাসে বা স্কুলে যে মানচিত্রটা দেখায় সেটা কিন্তু এই প্রকৃতির মানচিত্র। এবার দেখো আন্তর্জাতিক মানচিত্র বা ইন্টারন্যাশনাল ম্যাপ কি বলছে। 1:1 মিলিয়ন, দেখো 1 2 3 4 5 6, অর্থাৎ 1 মিলিয়ন স্কেল অনুসারে আন্তর্জাতিক মানচিত্র অঙ্কন করা হয়। পৃথিবীতে এই মানচিত্রের সংখ্যা হচ্ছে 4টে 2। এটা মনে রাখলে তোমাদের সুবিধা হবে, 4টে 2, 2 2 2 2। হ্যাঁ, এরপর দেখো কি আছে, বিমান সংক্রান্ত মানচিত্র বা এরোনটিক্যাল ম্যাপ, অর্থাৎ আকাশে যে বিমান ওড়ে তাদের যে মানচিত্র সেটাকে বলছে। যে পৃথিবীর বিমান পথগুলিকে যে মানচিত্রের সাহায্যে দেখানো হয় তাকে বিমান চলাচল সংক্রান্ত মানচিত্র বা এরোনটিক্যাল ম্যাপ বলা হয়। এবার নৌ চলাচল সংক্রান্ত মানচিত্র, এটা সমুদ্রপথে জাহাজ চলাচলের সুবিধার জন্য যে মানচিত্র প্রস্তুত করা হয় তাকে নৌ চালনা সংক্রান্ত মানচিত্র বলে। এই মানচিত্রের সাহায্যে সমুদ্রপথ, সমুদ্রের গভীরতা, সমুদ্র স্রোত, জোয়ার ভাটা, তারপরে লাইট হাউস, মগ্নচড়া প্রভৃতি তথ্য কিন্তু উপস্থাপন করা হয়। তাহলে এটা গেল তোমার ছোট স্কেলের মানচিত্র। এরপর আমরা আলোচনা করব বড় স্কেলের মানচিত্র সম্পর্কে, যেটা গুরুত্ব কিন্তু আমাদের সাধারণ মানুষের ক্ষেত্রে বেশি। তাহলে বড় স্কেলের মানচিত্র কোনটাকে বলছে? যে সমস্ত মানচিত্র পৃথিবীর কোনো ছোট অঞ্চল, গ্রাম, শহর দেখানোর জন্য প্রস্তুত করা হয় তখন তাকে বড় স্কেল মানচিত্র বলে। যেমন 1 সেমিতে মানচিত্র দূরত্ব 2 কিলোমিটার, বাস্তব দূরত্ব এই স্কেলে মানচিত্র অঙ্কিত হয়। এই মানচিত্র থেকে অনেক বেশি বিস্তারিত তথ্য কিন্তু পাওয়া যায়, যেহেতু ছোট এলাকার উপরে আঁকা হয়। এর বড় স্কেল মানচিত্রটা দেখো কতগুলো ভাগে ভাগ করছে, তোমার মোটামুটি 5টা ভাগে। প্রথম যেটা আছে সেটা হচ্ছে মৌজা ম্যাপ, যেটা আমরা সাধারণত বেশি ব্যবহার করে থাকি। আমাদের যে বাড়ির দলিল বলো বা আমাদের বাড়ির যে তোমার ওই কি বলে ম্যাপটা যে তৈরি করা হয়, স্কেচ যেটা পঞ্চায়েতে পাস করানোর জন্য যে ম্যাপটা প্রয়োজন হয়, যেটার উপরে বেস করে ব্লুপ্রিন্ট ম্যাপটা আঁকা হয়, সেটা কিন্তু এই মৌজা মানচিত্র। তাহলে প্রধানত ভূমির দাগ নম্বর অনুযায়ী যে মানচিত্র প্রস্তুত করা হয় তাকে মৌজা মানচিত্র বা ক্যাডাস্ট্রাল ম্যাপ বলে। এই মানচিত্র সাধারণত 16 ইঞ্চিতে 1 মাইল এই স্কেলে অঙ্কন করা হয়। তারপর দেখো ভূ বৈচিত্র্যসূচক মানচিত্র বা টোপোগ্রাফিক্যাল ম্যাপ, বলছে কোনো একটি স্থানের সঠিক অবস্থান, আয়তন এবং প্রাকৃতিক এবং সাংস্কৃতিক বিষয়গুলি বিভিন্ন প্রচলিত প্রতীক চিহ্ন দ্বারা চিত্রায়িত করে তৈরি মানচিত্রকে ভূ বৈচিত্র্যসূচক মানচিত্র বা টোপোগ্রাফিক্যাল ম্যাপ বলে। এবার কি বলছে দেখো, গ্রিক শব্দ টোপো শব্দের অর্থ হচ্ছে স্থান এবং গ্রাফো শব্দের অর্থ আঁকা। সাধারণত 1:250,000 বা 1:50,000 বা 1:25,000 স্কেলে এই মানচিত্র অঙ্কন করা হয়। এরপর দেখো নীল নকশা বা ব্লু প্রিন্ট ম্যাপ, অর্থাৎ আমাদের পঞ্চায়েতে প্ল্যান পাস করানোর জন্য যে ম্যাপটা আঁকতে হয়। বলছে সাধারণত বাড়িঘর, অট্টালিকা, শহর, নগর, শিল্প কারখানা, পার্ক, গ্যালারি নকশা বা ব্লু প্রিন্ট ম্যাপ কিন্তু বলা হচ্ছে। বুঝতে পেরেছ? তাহলে ব্লুপ্রিন্ট ম্যাপের পরে যেটা আছে সেটা হচ্ছে তোমার এলাকা মানচিত্র বা এরিয়া ম্যাপ। এরিয়া ম্যাপ কোনটাকে বলছে? বলছে কোনো নির্দিষ্ট এলাকাকে যখন মানচিত্রে দেখানো হয় তখন তাকে বলা হয় এলাকা মানচিত্র। নেক্সট হচ্ছে দেখো থানা ম্যাপ, অর্থাৎ থানাতে যে ম্যাপটা থাকে, অর্থাৎ পুলিশদের সুবিধার জন্য। বলছে থানা হচ্ছে কোনো থানার অন্তর্গত সমস্ত অঞ্চলকে দেখানোর জন্য যে মানচিত্র প্রস্তুত করা হয় তাকে থানা মানচিত্র বলে। এদের ধরো তোমার ডিউটি হচ্ছে ট্রান্সফারেবল, কোনো একটা ধরো এসআই যোগ করলো, সে পরে হয়তো ট্রান্সফার হয়ে গেল, পরবর্তী যে লোক তাকে তো বুঝতে হবে কোনটা তার প্রশাসনিক এলাকা, তো তার জন্য তখন তারা থানা মানচিত্রটাকে ফলো করে। তাহলে দেখো এটা গেল তোমার
বড় স্কেলের মানচিত্র। এবার আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে প্রাকৃতিক মানচিত্র, অর্থাৎ এই ভাগটা। প্রাকৃতিক মানচিত্র কোন কোন বিষয়গুলোকে কি বলছে দেখো। তাহলে প্রাকৃতিক মানচিত্র বলছে সাধারণত যে সকল বিষয়ভিত্তিক মানচিত্রে প্রাকৃতিক বিষয়গুলো দেখানো হয় তাকে প্রাকৃতিক মানচিত্র বলে। নিম্নে বিভিন্ন প্রকার মানচিত্রের সংক্ষিপ্ত বর্ণনা দেওয়া হলো। প্রথম যেটা আছে সেটা হচ্ছে ভূপ্রাকৃতিক মানচিত্র বা রিলিফ ম্যাপ, অর্থাৎ ভূ প্রকৃতিটা, মালভূমি, সমভূমি, এগুলো যেখানে ম্যাপে বোঝানো হয় সেটাই বলছে তোমার রিলিফ ম্যাপ। যে প্রাকৃতিক মানচিত্রে ভূপৃষ্ঠের বিভিন্ন ভূমিরূপ যেমন পর্বত, মালভূমি, পাহাড়, সমভূমি, পর্বতশৃঙ্গ, উপত্যকা, পর্বতমালা, জলনির্গম প্রণালী ইত্যাদি প্রকাশ করা হয় তাকে ভূপ্রাকৃতিক মানচিত্র বলে। এই মানচিত্র পাঠ করে আমরা ওই অঞ্চলে জনবসতির ধরন, রাস্তাঘাট, রেলপথ নির্মাণের স্থান ইত্যাদি নির্বাচন করতে পারি। ওই অঞ্চলে জমির ব্যবহার সংক্রান্ত তথ্য কিন্তু আমরা পেয়ে থাকি। নেক্সট হচ্ছে কি মৃত্তিকা মানচিত্র, অর্থাৎ সমগ্র পৃথিবী বা কোনো দেশের বিভিন্ন গুণসম্পন্ন মৃত্তিকার অবস্থান দেখানোর জন্য যে মানচিত্র প্রস্তুত করা হয় তাকে মৃত্তিকা মানচিত্র বলে। এই মানচিত্র থেকে কোনো অঞ্চলের কৃষিকাজ এবং স্বাভাবিক উদ্ভিদের ধারণা কিন্তু পাওয়া যায়। তারপর দেখা যাচ্ছে জলবায়ু মানচিত্র বা ক্লাইমেটিক ম্যাপ, বলছে সমগ্র পৃথিবী বা কোনো দেশের বিভিন্ন জলবায়ু অঞ্চলের বিন্যাস যে মানচিত্রে দেখানো হয় তাকে জলবায়ু মানচিত্র বলে। এই মানচিত্র থেকে কোনো অঞ্চলের জলবায়ু প্রকৃতি জানা যায়। তারপর দেখো উদ্ভিদ মানচিত্র, বলছে সমগ্র পৃথিবী বা কোনো দেশের স্বাভাবিক উদ্ভিদের উপর প্রকৃতির উপর নির্ভর করে যে মানচিত্র প্রস্তুত করা হয় তাকে বলছে উদ্ভিদ মানচিত্র। এরপর দেখো ভূতাত্ত্বিক মানচিত্র বা জিওলজিক্যাল ম্যাপ। জিওলজিক্যাল ম্যাপ বলছে বিভিন্ন ভূতাত্ত্বিক যুগের শিলার ধরন, ভান, চ্যুতি, ফাটল প্রভৃতি যে মানচিত্রে দেখানো হয় তাকে বলছে ভূতাত্ত্বিক মানচিত্র। এবং তারপর আছে দেখো আবহ মানচিত্র, বলছে কোনো স্থানের নির্দিষ্ট দিনের বিশেষ একটি সময়ের উষ্ণতা, আর্দ্রতা, বায়ু চাপ, বৃষ্টিপাত, মেঘাচ্ছন্নতা, বায়ু প্রবাহের দিক, বায়ুর বেগ প্রভৃতি প্রচলিত প্রতীক চিহ্নের মাধ্যমে যে মানচিত্র দেখানো হয় তাকে আবহ মানচিত্র বলে। নেক্সট হচ্ছে দেখো জ্যোতিষ্ক মানচিত্র, হচ্ছে মহাকাশের বিভিন্ন নক্ষত্র, গ্রহ, উপগ্রহ, নক্ষত্রমণ্ডল প্রভৃতির অবস্থান এবং পারস্পরিক দূরত্ব যে মানচিত্রে দেখানো হয় তাকে জ্যোতিষ্ক মানচিত্র বলে। নাসা, ইসরো প্রভৃতি সংস্থা এই মানচিত্র প্রস্তুত করে। তাহলে এটা গেল তোমার প্রাকৃতিক মানচিত্র। এরপর আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে সাংস্কৃতিক মানচিত্র বা অপ্রাকৃতিক মানচিত্র। তাহলে সাংস্কৃতিক মানচিত্র দেখো সাধারণত যে সমস্ত বিষয়ভিত্তিক মানচিত্রে প্রাকৃতিক বিষয় ব্যতীত অন্যান্য বিভিন্ন মানচিত্র বিষয় দেখানো হয় তাকে সাংস্কৃতিক মানচিত্র বলে। এগুলিকে দেখো কতগুলো ভাগ হচ্ছে। প্রথম হচ্ছে সামাজিক মানচিত্র, হচ্ছে যে মানচিত্রের মাধ্যমে মানব সমাজের বিভিন্ন জাতি, উপজাতি, সম্প্রদায়, ভাষা, ধর্ম, উৎসব অনুষ্ঠান, সামাজিক সংঘ প্রভৃতি সম্বন্ধে তথ্য সরবরাহ করা হয় তাকে সামাজিক মানচিত্র বলে। তারপর দেখা হচ্ছে অর্থনৈতিক মানচিত্র, হচ্ছে অর্থ উপার্জনের উৎসগুলির উপর ভিত্তি করে যেসব মানচিত্র তৈরি করা হয় তাকে অর্থনৈতিক মানচিত্র বলে। কৃষিজ, বনজ, খনিজ, শিল্পজ দ্রব্যগুলির উৎপাদন কেন্দ্রের বন্টন, সেগুলির সঙ্গে ভোগ কেন্দ্রের যোগাযোগ ব্যবস্থা প্রভৃতি দেখানো হয় অর্থনৈতিক মানচিত্রে। তারপর দেখা হচ্ছে রাজনৈতিক মানচিত্র, বলছে যে সাংস্কৃতিক মানচিত্রে কোনো দেশের প্রশাসনিক সীমারেখা দেওয়া হয় তাকে রাজনৈতিক মানচিত্র বলা হয়। একে কিন্তু আবার প্রশাসনিক মানচিত্রও কিন্তু বলে। এরপর দেখো আছে ঐতিহাসিক মানচিত্র। ঐতিহাসিক মানচিত্র হচ্ছে প্রাচীন রাজ্যের সীমানা, ঐতিহাসিক স্থান, ঘটনা প্রভৃতি যে মানচিত্র দেখানো হয় তাকে ঐতিহাসিক মানচিত্র বলে। যেমন সম্রাট অশোকের সাম্রাজ্যের মানচিত্র, মুঘল সাম্রাজ্যের মানচিত্র প্রভৃতি। তাহলে এটা গেল তোমার। এরপরে 5 নম্বর আছে কি সামরিক মানচিত্র, অর্থাৎ দেশের সুরক্ষার জন্য যে মানচিত্র হয়ে থাকে, দেশের সৈন্যবাহিনীর প্রয়োজনে যে মানচিত্র প্রস্তুত করা হয় তাকে সামরিক মানচিত্র বলে। তারপর ল্যান্ড ইউজ ম্যাপ বা ভূমি ব্যবহার মানচিত্র, বলছে কোনো দেশ বা অঞ্চলের মোট ভূমিভাগের কতটা অংশ কী কী কাজে ব্যবহৃত হচ্ছে তা যে মানচিত্রে দেখানো হয় তাকে ভূমি ব্যবহার মানচিত্র বলে। এই মানচিত্র থেকে কোনো দেশ বা অঞ্চলের কৃষিভূমি, বনভূমি, জনবসতি, পতিত জমি প্রভৃতির পরিমাণ জানা যায়। তারপর দেখা হচ্ছে বন্টন মানচিত্র, বলছে যে মানচিত্রে বিভিন্ন দ্রব্যের যেমন কৃষিজ ফসল, শিল্পজাত দ্রব্য প্রভৃতি বন্টন দেখানো হয় তাকে বন্টন মানচিত্র বলে। নেক্সট হচ্ছে দেখো পরিবহন ও যোগাযোগ মানচিত্র, বলছে সমগ্র পৃথিবী বা কোনো দেশের জলপথ, বিমানপথ, সড়কপথ, টেলিফোন লাইন প্রভৃতির বিন্যাস দেখে যে মানচিত্র প্রস্তুত করা হয় তাকে পরিবহন এবং যোগাযোগ মানচিত্র বলে। তাহলে এটাই গেল। এবং দেখো আমাদের সব থেকে বেশি যে মানচিত্র ব্যবহার করা হয় সেটা হচ্ছে তোমার গুগল ম্যাপ, বুঝতে পেরেছো, যেটা স্যাটেলাইট মানচিত্র। ঠিক আছে, এবার দেখো তথ্য অনুসারে ভাগ করছে তোমার দুটো ভাগে, একটা হচ্ছে গুণগত মানচিত্র, একটা পরিমাণগত মানচিত্র। তাহলে গুণগত এবং পরিমাণগত যে দুটো মানচিত্র আছে সেই দুটো মানচিত্র সম্পর্কে আমি তোমাদের যে পার্থক্য আছে সেখান থেকে হয়তো কিছু তথ্য আমি তোমাদের দিতে পারি। গুণগত এবং পরিমাণগত মানচিত্র দেখো, গুণগত মানচিত্র কোনটাকে বলছে, যে মানচিত্রের সাহায্যে বিভিন্ন ভৌগোলিক উপাদানের মাটি, স্বাভাবিক উদ্ভিদ, ধর্ম ইত্যাদি গুণগত বৈশিষ্ট্যকে প্রকাশ করা হয় তাকে বলছে গুণগত মানচিত্র। আর পরিমাণগত মানচিত্র
মানচিত্র হচ্ছে কোনো ভৌগোলিক উপাদানের যেমন জনসংখ্যা, জনঘনত্ব, সংখ্যাগত পরিমাণকে যে মানচিত্রে প্রকাশ করা হয় তাকে পরিমাণগত মানচিত্র বলে। এবার গুণগত মানচিত্র কী হয়, উপাদানগুলি কিন্তু পরিমাপযোগ্য নয়, কিন্তু এর উপাদানগুলি হচ্ছে পরিমাপযোগ্য। তারপর দেখো গুণগত মানচিত্রে অঙ্কনে রাশি তথ্যের প্রয়োগ কম, কিন্তু এই মানচিত্রে কিন্তু অঙ্কন রাশি তথ্য নির্ভর। তারপর দেখো গুণগত মানচিত্র যেটা আছে তার ব্যবহারিক প্রয়োগ তুলনামূলকভাবে কম, আর এর কিন্তু ব্যবহারিক প্রয়োগ তুলনামূলকভাবে বেশি। মৃত্তিকা মানচিত্র, স্বাভাবিক উদ্ভিদ মানচিত্র প্রভৃতি গুণগত মানচিত্রের উদাহরণ। অন্যদিকে তোমার জনসংখ্যা মানচিত্র, জনঘনত্ব মানচিত্র প্রভৃতি হচ্ছে পরিমাণগত মানচিত্রের উদাহরণ। তাহলে এই হলো তোমার গুণগত এবং পরিমাণগত মানচিত্র। এরপর তাহলে আমরা মানচিত্রের শ্রেণীভাগটা জানলাম এবং বর্ণনাটা জানলাম। এরপরে দেখো কিছু কিছু মানচিত্র যেটা আমি তোমাদের প্রথমেই বললাম যে ক্ষুদ্র স্কেলের যে বৃহৎ স্কেলের যে মানচিত্রগুলো আছে সেগুলো কিন্তু আমাদের বেশি গুরুত্বপূর্ণ, যেমন টোপোগ্রাফিক্যাল ম্যাপ বা তোমার মৌজা ম্যাপ। এই বড় স্কেলের মানচিত্রগুলো সম্পর্কে আমাদের কয়েকটা জানতে হবে। তার মধ্যে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে টোপোগ্রাফিক্যাল ম্যাপ। তাদের টোপোগ্রাফিক্যাল ম্যাপ কাকে বলে এটা তো আমি তোমাদের সঙ্গে আলোচনা করলাম। এর উদ্দেশ্য এবং প্রয়োজনীয়তাটা কি সেটা এবার তোমাদের সঙ্গে আলোচনা করতে হবে। তাহলে উদ্দেশ্য কি দেখো, টোপোগ্রাফিক্যাল ম্যাপের উদ্দেশ্য হচ্ছে টোপোগ্রাফিক্যাল মানচিত্র পাঠে কতগুলি উদ্দেশ্য আছে, যথা 1 নম্বর হচ্ছে নির্দিষ্ট স্থানের ভূপ্রকৃতি, নদ নদী, স্বাভাবিক উদ্ভিদ ইত্যাদি প্রাকৃতিক বিষয়গুলি এবং সড়কপথ, রেলপথ, জনবসতি ইত্যাদি সাংস্কৃতিক বিষয়গুলি সম্বন্ধে জ্ঞান লাভ, এটা হচ্ছে প্রথম। 2 নম্বর কি প্রাকৃতিক এবং সাংস্কৃতিক উপাদানের পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ করে সমস্যা চিহ্নিত করা। 3 নম্বর হচ্ছে নির্দিষ্ট অঞ্চলের বিভিন্ন সম্পদের সমীক্ষা করা। 4 হচ্ছে সামরিক ক্ষেত্রে নানান উদ্দেশ্য সাধন করা। 5 হচ্ছে আঞ্চলিক উন্নয়নের পরিকল্পনা গ্রহণ ও রূপায়ণের চেষ্টা করা প্রভৃতি। তাহলে এটা গেল তোমার টোপোগ্রাফিক্যাল ম্যাপের তোমার উদ্দেশ্য এরপর এবং প্রয়োজনীয়তা। এরপর দেখো মৌজা ম্যাপ বা ক্যাডাস্ট্রাল ম্যাপ, এটাও হচ্ছে তোমার ওই বৃহৎ স্কেলের মানচিত্র। এর বৈশিষ্ট্য লেখো। তাহলে দেখো ক্যাডাস্ট্রাল ম্যাপ এর বৈশিষ্ট্য কী আছে দেখো, প্রথমে বলছে যে তাহলে দাগ নাম্বার অনুযায়ী যে মানচিত্র প্রকাশ করা হয় তাই ক্যাডাস্ট্রাল মানচিত্র বলে। এর বৈশিষ্ট্য কি, মৌজা মানচিত্রে দেশের সমস্ত জমির আইনি নথিভুক্তকরণ করা হয় যাতে সরকারের রাজস্ব খাজনা আদায়ের সুবিধা হয়। 2 হচ্ছে এই মানচিত্র বড় স্কেলে অঙ্কন করা হয় বলে যে কোনো জমির পুঙ্খানুপুঙ্খ পরিমাপ কিন্তু তোমার করা সম্ভব। 3 হচ্ছে শহরাঞ্চলের প্রতিটি বাড়ির নকশা এই মানচিত্রে দেখানো হয়। 4 হচ্ছে গ্রাম এবং শহরের ভূমি ব্যবহার মানচিত্র প্রস্তুতিতে মৌজা মানচিত্র খুবই উপযোগী। 5 হচ্ছে ভারতে এই মানচিত্র 16 ইঞ্চিতে 1 মাইল এরূপ বড় স্কেলে সাধারণত অঙ্কন করা হয়। তাহলে এটা গেল তোমার মৌজা ম্যাপ। এই দেখো এটা একটা মৌজা ম্যাপের চিত্র এখানে তোমাদের দেওয়া হয়েছে উদাহরণ হিসাবে। এরপর আমাদের দেখো যেটা জানতে হবে মানচিত্র তৈরির পদ্ধতিগুলি লেখো। তাহলে দেখো মানচিত্র যে তৈরি করা হয় সেগুলো কিন্তু কতগুলো পদ্ধতি তোমার উপস্থাপন করা হয়, যেমন 4টে পদ্ধতি সাধারণত বলছে। প্রথম যে পদ্ধতিতে সেটা কি বলছে, জমি জরিপ করে মানচিত্র প্রস্তুতিকরণ। বলছে কোনো নির্দিষ্ট অঞ্চলে বিভিন্ন যন্ত্রপাতি যেমন ফিতে, চেন, প্রিজমেটিক কম্পাস, থিওডোলাইট ইত্যাদি ব্যবহার করে জমি জরিপ করে স্কেল অনুযায়ী ওই অঞ্চলের মানচিত্র অঙ্কন করা। তারপর দেখো আলোকচিত্র থেকে মানচিত্র প্রস্তুতিকরণ অর্থাৎ প্রজেকশন যেটাকে বলছে, ম্যাপ প্রজেকশন। তোমার বলছে সংশ্লিষ্ট অঞ্চলের ফটোগ্রাফ বা বিমান থেকে নেওয়া আলোকচিত্র থেকে স্টিরিওস্কোপ যন্ত্রের দ্বারা ত্রিমাত্রিক দৃশ্যের দ্বিমাত্রিকে পরিণত করা হয়। তারপর তা থেকে মানচিত্র প্রস্তুত করা হয়। ত্রিমাত্রিক মানে কি বলতো, এখানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, কিন্তু আমরা যখন আঁকছি তখন সেটা দ্বিমাত্রিক, তার কারণ সেখানে দৈর্ঘ্য প্রস্থ আছে, উচ্চতাটা কিন্তু থাকে না, ওই জন্য এটাকে বলছে তোমার দ্বিমাত্রিক। এরপর দেখো রিমোট সেন্সিং থেকে মানচিত্র প্রস্তুতিকরণ বা স্যাটেলাইট যেটাকে বলছে। বর্তমানে মানচিত্র প্রস্তুতিকরণের ক্ষেত্রে এই পদ্ধতি সবচেয়ে আধুনিক, নির্ভুল এবং তথ্য নির্ভর। এক্ষেত্রে কৃত্রিম উপগ্রহ থেকে প্রাপ্ত ছবি তথ্যের সাহায্যে কম্পিউটারের মাধ্যমে মানচিত্র তৈরি করা হয়। আমরা গুগল ম্যাপে যে মানচিত্রটা দেখতে পাই সেটা কিন্তু হচ্ছে এই মানচিত্র, স্যাটেলাইট ইমেজ। এরপর দেখো অন্যান্য পদ্ধতি কী কী আছে, বলছে কোনো অঞ্চলের সমীক্ষালব্ধ তথ্য কম্পিউটারে সরবরাহ করে নির্দিষ্ট সফটওয়্যারের সাহায্যে মানচিত্র প্রস্তুত করা হয়। 2 হচ্ছে আবার কোনো প্রজেকশন দ্বারা হাতেও মানচিত্র অঙ্কন করা হয়, তবে এক্ষেত্রে মানচিত্র প্রস্তুতিতে ত্রুটির সম্ভাবনা বেশি। সবথেকে নির্ভুল মানচিত্র হচ্ছে এই রিমোট সেন্সিং মানচিত্র বা স্যাটেলাইট ইমেজ। ঠিক আছে, তাহলে এগুলো তোমার মানচিত্রের প্রস্তুতিকরণের পদ্ধতি। এরপর দেখো মানচিত্রের গুরুত্ব বা ব্যবহার লেখো বা ভূগোল শিক্ষার ক্ষেত্রে মানচিত্রের গুরুত্ব। আমরা যে এই মানচিত্র সম্পর্কে জানছি, কেন জানবো অর্থাৎ গুরুত্বটা কি দেখো, বলছে প্রাচীনকালে সমুদ্র যাত্রা, নতুন দেশ আবিষ্কার থেকে শুরু করে বর্তমানে কোনো দেশের ভৌগোলিক এবং সাংস্কৃতিক তথ্য বিশ্লেষণ, দেশের উন্নয়নে ব্যবস্থা গ্রহণ, সব কাজেই কিন্তু মানচিত্র সমান গুরুত্বপূর্ণ। এবার মানচিত্রের ব্যবহার, প্রথমে কি বলছে, অবস্থান সম্পর্কে
সম্পর্কে ধারণা লাভ। মানচিত্রে তোমার পাঠের মধ্য দিয়ে তোমার পৃথিবীর বিভিন্ন দেশের অবস্থান সম্পর্কে বিশদভাবে কিন্তু জানা সম্ভব হয়। যেমন ভারতের রাজনৈতিক মানচিত্র থেকে সমগ্র ভারতের বিভিন্ন রাজ্যের কয়েকটি বিশেষ স্থানের অবস্থান সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়। সমুদ্রপথ, বায়ুপথের দিক নির্ণয়ের ক্ষেত্রেও অবস্থান নির্ণয়ের মানচিত্র ব্যবহৃত হয়। যেমন ধরো এই তোমার আজকে তোমার এই যে অপারেশন সিঁদুর যেটা করা হয়েছে পাকিস্তানের এগেনস্টে, তাদের 9টা জায়গাতে বোম ফেলা হয়েছে, মিসাইল ফেলা হয়েছে। তো এটা কি করে হলো? এই মানচিত্রের সাহায্যে এগুলোকে সব ডিটেক্ট করা হয়েছে, তার অবস্থান কত কিলোমিটার দূরত্বে অবস্থিত, সব কিছু ঠিক মতো নির্ধারণ করে সেটিকে তোমার ফেলা হয়েছে। যেটা আমাদের পেহেলগামে যে অ্যাটাক হয়েছিল 22 তারিখে, তারই 15 দিন পরে আজকে তোমার তার বদলা নেওয়ার জন্য এটা করা হলো। এরপর দেখো 2 নম্বর কি, দূরত্ব নির্ণয়। বলছে প্রতিটি মানচিত্রের নির্দিষ্ট স্কেল অনুযায়ী অঙ্কন করা হয়, কাজেই এই নির্দিষ্ট মানচিত্রে অবস্থানরত যে কোনো স্থানের রৈখিক দূরত্ব থেকে ভূমিভাগের দূরত্ব নির্ণয় করা সম্ভবপর হয়। 3 হচ্ছে প্রাকৃতিক উপাদানগুলি শনাক্তকরণ ও বিশ্লেষণ। বলছে মানচিত্র পাঠের দ্বারা পৃথিবীর বিভিন্ন অঞ্চলের ভূপ্রাকৃতিক, মৃত্তিকা, স্বাভাবিক উদ্ভিদ, নদ নদী প্রভৃতি বন্টন সুস্পষ্টভাবে বোঝা যায়। তাই ওই সকল উপাদানগুলি শনাক্ত করে যথাযথভাবে বিশ্লেষণ করা যায়। 4 নম্বর হচ্ছে আর্থসামাজিক দিক পরিবেশন। যে মানচিত্রের মাধ্যমে পৃথিবীর অঞ্চলভেদে কৃষি, শিল্প, জনসংখ্যা, অর্থনীতি, সামাজিক রীতিনীতি প্রভৃতি তুলে ধরা হয় বলে এটি বিভিন্ন অঞ্চল বা দেশের আর্থসামাজিক দিক পরিবেশন করে। তারপর দেখো জরিপের সুবিধা। যে মানচিত্র গ্লোবের তুলনায় যথেষ্ট হালকা ও বহনযোগ্য হওয়ায় যে কোনো ভৌগোলিক ক্ষেত্রে জরিপের সময় এটিকে সহজে ব্যবহার করা হয়। 6 হচ্ছে শিক্ষা সহায়ক উপাদান। যে মানচিত্র পাঠের মাধ্যমে শিক্ষার্থীদের সামগ্রিক বিশ্ব সম্পর্কে ধারণা ও জ্ঞানের পরিধি অনেক বৃদ্ধি পায়। শিক্ষাক্ষেত্রে মানচিত্রের ব্যবহার বহুবিধ। এছাড়া 7 নম্বর হচ্ছে পর্যটন শিল্পে পর্যটকদের কাছে। 8 হচ্ছে দেশের প্রতিরক্ষা, প্রশাসনিক এবং সামরিক প্রয়োজনে মানচিত্র অবশ্য ব্যবহার্য। তাহলে এই সমস্ত কাজে কিন্তু তোমার মানচিত্রটা কিন্তু ব্যবহার করা হচ্ছে বা ব্যবহারিক গুরুত্ব। এরপর দেখো গ্লোব কি। আমরা ছোট থেকে গ্লোবটা জেনে আসছি। গ্লোব হচ্ছে পৃথিবীর ছোট্ট প্রতিরূপ, সেটাকেই বলছে তোমার গ্লোব। তাহলে গ্লোব কি সেটা দেখো আমাদের জানতে হবে। গ্লোব এর যদি আমরা ধরো ডেফিনেশন দিতে যাই, তাহলে যে ছোট্ট যে স্কেলে যে ছোট্ট প্রতিরূপ, পৃথিবীর ছোট্ট প্রতিরূপকে তোমার গ্লোব বলা হয়। তো দেখো গ্লোব হলো পৃথিবীর ছোট্ট প্রতিরূপ, যে কথাটা বলছিলাম সেটাই লেখা আছে, ছোট্ট প্রতিরূপ। অন্য ভাষায় বলা হয় গ্লোব হলো পৃথিবীর মডেল, অর্থাৎ পৃথিবীর যে মডেল, কোনো একটা মডেল কোনটাকে বলে? মডেল হচ্ছে একটা অরিজিনাল জিনিসের ডুপ্লিকেট জিনিসটা হচ্ছে তোমার মডেল। অর্থাৎ পৃথিবীর যে আছে তার ডুপ্লিকেট হচ্ছে গ্লোব, ছোট আকার। হ্যাঁ, পৃথিবীর মডেল। গ্লোবের মাধ্যমে সমগ্র পৃথিবীটাকে আমরা পড়তে বুঝতে পারি। তবে গ্লোব এর সবচেয়ে বড় অসুবিধা হলো এর সাহায্যে দেশ, রাজ্য, জেলা ইত্যাদি বিষয়গুলিকে আমরা বিস্তৃতভাবে জানতে পারি না, গ্লোবটা যত বড়ই হোক। ঠিক আছে, তাহলে এটা তো আর পৃথিবীর মতো বড় হতে পারবে না। অতএব আমরা কিন্তু কোনো দেশ, রাজ্য বা কোনো একটা স্থান সম্পর্কে জানতে গেলে আমাদেরকে বড় স্কেলের মানচিত্রটা জানতে হবে। এটা কিন্তু ছোট স্কেলের মানচিত্রের অংশ বিশেষ। ঠিক আছে, এরপরে তাহলে দেখো আমাদের গ্লোব কি হলো, এবং গ্লোবের পরে যেটা আছে গ্লোব এবং মানচিত্রের পার্থক্য লেখা। দেখো এখানেই দেওয়া আছে গ্লোব এবং মানচিত্রের পার্থক্য। গ্লোব ত্রিমাত্রিক মডেল হলো গ্লোব, পৃথিবীর ত্রিমাত্রিক মডেল হলো গ্লোব। আর সমতল কাগজে পৃথিবীর দ্বিমাত্রিক উপস্থাপন হলো মানচিত্র। এরপর দেখো গ্লোবে বিষয় বিস্তৃতভাবে বোঝানো যায় না, আর এদিকে মানচিত্রে কিন্তু বিষয়কে বিস্তৃতভাবে বোঝানো যায়। দেশ, মহাদেশের আকার, ক্ষেত্রফল সঠিকভাবে উপস্থাপিত হয়। এক্ষেত্রে দেশ, মহাদেশের আকার, ক্ষেত্রফল পরিবর্তিত হয়। গ্লোবের দ্বারা সমগ্র পৃথিবীকে একসঙ্গে বোঝা যায় না, আর মানচিত্র দ্বারা সমগ্র পৃথিবীকে একসঙ্গে বোঝা যায়। আর দেখো কতগুলো জিনিস, যেমন ঋতু পরিবর্তন, যে তোমার তার অক্ষের সঙ্গে যে 66.5 ডিগ্রি কোণে হেলে পৃথিবী যে তার কক্ষপথে সবসময় আবর্তন করছে, এই জিনিসটা কিন্তু একমাত্র গ্লোবের সাহায্যেই ছাত্রছাত্রীদের বা আমরা বুঝতে পারি। বুঝতে পারছো? এটা কিন্তু একমাত্র গ্লোবের সাহায্যেই বোঝানো যায়। যখন আমরা ঋতু পরিবর্তনটা বোঝাবো যে পৃথিবী তার সূর্যকে মাঝে রেখে চারিদিকে 66.5 ডিগ্রি কোণে হেলছে, যেটা ঋতু পরিবর্তনের প্রধান কারণ, সেটা কিন্তু এই গ্লোবের সাহায্যে কিন্তু বোঝানো যায়। তাহলে এটা গেল তোমার গ্লোবের এবং মানচিত্রের মধ্যে পার্থক্য। এরপর দেখো পার্থক্য লেখো। প্রথমে হচ্ছে ক্ষুদ্র স্কেল এবং বৃহৎ স্কেল। আমাদের যে কতগুলো স্কেল বললাম, ক্ষুদ্র স্কেলের মানচিত্র এবং বৃহৎ স্কেলের মানচিত্র, তো এখানে তোমার ক্ষুদ্র স্কেল আর বৃহৎ স্কেলের মধ্যে পার্থক্যটা কিন্তু তোমার এখানে লিখতে বলেছে। তাহলে দেখো ক্ষুদ্র স্কেল বৃহৎ স্কেলের মধ্যে পার্থক্য কি? যে পৃথিবীর বৃহৎ অঞ্চলকে ছোট করে দেখানোর জন্য যে মানচিত্র অঙ্কন করা হয় তাকে ক্ষুদ্র স্কেলের মানচিত্র বলে। যেমন গ্লোব, অ্যাটলাস, এগুলো হচ্ছে তোমার ক্ষুদ্র স্কেলের মানচিত্র। আর বৃহৎ স্কেলের মানচিত্র পৃথিবী পৃষ্ঠের স্বল্প পরিসর স্থানকে যে মানচিত্রে বড় করে দেখানো হয় তাকে তোমার বৃহৎ স্কেলের মানচিত্র বলে। এক্ষেত্রে মানচিত্র ছোট এবং স্কেল বড় হয়, যেমন 1 সেমিতে 250 কিলোমিটার। এক্ষেত্রে মানচিত্র বড়, স্কেল কিন্তু ছোট হয়, যেমন 1 সেমিতে 2 কিলোমিটার।
এবার দেখো ভূপৃষ্ঠের বিস্তর তথ্য পাওয়া সম্ভব হয় না, আর এক্ষেত্রে কিন্তু বিশদ তথ্য পাওয়া যায়। দেওয়াল মানচিত্র, অ্যাটলাস, এগুলো হচ্ছে ক্ষুদ্র স্কেলের মানচিত্রের উদাহরণ। অন্যদিকে বৃহৎ স্কেলের মানচিত্র হচ্ছে মৌজা মানচিত্র, টোপোগ্রাফিক্যাল মানচিত্র, এগুলো হচ্ছে তোমার বৃহৎ স্কেলের মানচিত্রের উদাহরণ। তাহলে এটা গেল পার্থক্য। এরপর দেখো আছে আমাদের মৌজা এবং ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের মধ্যে পার্থক্য। মৌজা মানচিত্র এবং ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের মধ্যে কি পার্থক্য আছে দেখো, বলছে সাধারণত দাগ নম্বর অনুযায়ী যে মানচিত্র প্রস্তুত করা হয় তাকে মৌজা মানচিত্র বলে। অন্যদিকে কোনো একটি স্থানের সঠিক অবস্থান, আয়তন এবং প্রাকৃতিক ও সাংস্কৃতিক বিষয়গুলি বিভিন্ন প্রচলিত প্রতীক চিহ্ন দ্বারা চিত্রায়িত করে তৈরি মানচিত্রকে বলে ভূবৈচিত্র্য সূচক মানচিত্র। এরপর দেখো সাধারণত বৃহৎ স্কেলের মানচিত্র এর স্কেল 16 ইঞ্চিতে 1 মাইল বা 1:3960, আর সাধারণত মাঝারি স্কেলের মানচিত্র এর স্কেল 1:2530 বা 1:50,000 বা 1:250,000। এবার দেখো মৌজা মানচিত্রে ভারতে BLRO অর্থাৎ আমাদের যে অফিস, ব্লক ল্যান্ড ডেভেলপ রেভিনিউ অফিস, এই মানচিত্র প্রস্তুত করে। অন্যদিকে ভূবৈচিত্র্য মানচিত্র SOI বা সার্ভে অফ ইন্ডিয়া কিন্তু প্রস্তুত করে। মৌজা মানচিত্রে বাড়ি, জমি, পুকুর, মন্দির, বিদ্যালয়, খেলার মাঠ, বাগান প্রভৃতি উপাদান বিশদভাবে দেখানো হয়। এদিকে ভূবৈচিত্র্য মানচিত্রে কি ভূপ্রকৃতি, নদ নদী, স্বাভাবিক উদ্ভিদ প্রভৃতি প্রাকৃতিক উপাদান এবং পরিবহন, যোগাযোগ, জনবসতি প্রভৃতি সাংস্কৃতিক উপাদান প্রতীক চিহ্নের মাধ্যমে দেখানো হয়। শেষ হচ্ছে তোমার খাজনা বা রাজস্ব আদায়ে জমির পরিমাণ নির্ণয়ে এই মানচিত্রের ব্যবহার বেশি। অন্যদিকে সম্পদ সমীক্ষায়, বিভিন্ন পরিকল্পনার কাজে, সামরিক প্রয়োজনে এই মানচিত্রের ব্যবহার বেশি। তাহলে এটা গেল তোমার দুটো মানচিত্রের মধ্যে পার্থক্য। এরপর দেখো কি আছে গুণগত এবং পরিমাণগত মানচিত্রের মধ্যে পার্থক্য। গুণগত মানচিত্র এবং পরিমাণগত মানচিত্র, যেটা সম্পর্কে আমরা ওই আলোচনা করলাম কিছুক্ষণ আগে, যখন মানচিত্র শ্রেণীভাগ বোঝায় তখনই কিন্তু কোয়ান্টিটেটিভ এবং কোয়ালিটেটিভের মধ্যে পার্থক্য আমরা বুঝিয়েছি। এরপর দেখো মানচিত্র বইকে অ্যাটলাস বলে কেন। তাহলে দেখো মানচিত্র যে বই আছে সেটাকে কিন্তু আমরা অ্যাটলাস বলছি, যেটা তোমার ওই ক্ষুদ্র স্কেলের মানচিত্রের মধ্যে পড়ছে। তাহলে বইকে কেন বলা হয়, বলছে 16 শতাব্দীতে মানে 1578 খ্রিস্টাব্দে হল্যান্ডের ভূগোলবিদ মার্কেটর প্রথম মানচিত্র বই গ্রিক পুরাণের দেবতা অ্যাটলাসের নামানুসারে প্রকাশ করেন। সেই থেকেই বর্তমানকাল পর্যন্ত মানচিত্র বইকে সাধারণত অ্যাটলাস নামকরণ করা হয়। তাহলে ওদের গ্রিকদের দেবতা অ্যাটলাসের নামে যেহেতু প্রকাশ করেছিল মানচিত্রকে বই আকারে, তাই তার নামটা কিন্তু এখনও পর্যন্ত থেকে গেছে, যার জন্য মানচিত্র বইকে অ্যাটলাসই বলা হয়ে থাকে পুরো বিশ্বে। এরপর দেখো পরের প্রশ্ন বলছে ভূবৈচিত্র্য সূচক মানচিত্র কাকে বলে, এবং ভূবৈচিত্র্য মানচিত্র কোন জিনিসটাকে বলে। সেটা তো ভূবৈচিত্র্য মানচিত্র নিয়ে তো আমরা প্রথমে বললাম টোপোগ্রাফিক্যাল ভূব্যবহারিক মানচিত্র, ল্যান্ড ইউজ ম্যাপ। তাহলে ল্যান্ড ইউজ ম্যাপ কোনটাকে বলছে দেখো, মুখ্য ভাগ, গৌণ ভাগ, ল্যান্ড ইউজ ম্যাপ তোমার যেটাতে তোমার ভূমি ব্যবহার সম্পর্কে উল্লেখ থাকে সেটাকে বলছে তোমার ল্যান্ড ইউজ ম্যাপ। তো ল্যান্ড ইউজ ম্যাপকে যদি আমরা বর্ণনা করতে যাই তাহলে দেখতে পাবো যে ল্যান্ড ইউজ ম্যাপের তোমার যে মানচিত্রে বৃহৎ স্কেলে কোনো নির্দিষ্ট অঞ্চলের ভূমি বা জমিকে কি কি প্রকল্পের কাজে ব্যবহার করা হচ্ছে তা আলাদা আলাদা রং বা সাংকেতিক চিহ্নের সাহায্যে দেখানো হয়, তাকে ভূব্যবহারিক মানচিত্র বলে। এটা কিন্তু ওই সাংস্কৃতিক ম্যাপের অন্তর্গত। ওই তোমার যে সাংস্কৃতিক ম্যাপ, যে দুটো প্রাকৃতিক এবং সাংস্কৃতিক, তার কিন্তু অন্তর্গত হচ্ছে ল্যান্ড ইউজ ম্যাপ, যেটা কিন্তু তোমার আলোচনার সময় বলানো হয়েছিল। এবার দেখো 2 ডাইমেনশনাল এবং 3 ডাইমেনশনাল ম্যাপ কাকে বলে। তার 2 ডাইমেনশনাল 3 ডাইমেনশনাল ম্যাপ মানে কি, যেটাতে তোমার 3D ম্যাপ মানে কি দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটেই উল্লেখ থাকবে। দেখো যে মানচিত্রের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এই সমস্ত উপাদানগুলি থাকে তাকে ত্রিমাত্রিক উচ্চতা মানচিত্র বা 3 ডাইমেনশনাল ম্যাপ বলে। আর 2 ডাইমেনশনাল ম্যাপ কোনটাকে বলছে, যেখানে দৈর্ঘ্য প্রস্থ থাকে কিন্তু উচ্চতাটা থাকে না, সেটাকে বলছে তোমার 2 ডাইমেনশনাল ম্যাপ। দেখো যে মানচিত্রে দুটি মাত্রা অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ থাকে এবং ক্ষেত্রফল উপস্থাপন করা হয় তাকে দ্বিমাত্রিক মানচিত্র বলে। সমতল কাগজে আঁকা পৃথিবীর মানচিত্র, এগুলো সবই কিন্তু 2 ডাইমেনশনাল ম্যাপ, আমরা যে ম্যাপগুলো ব্যবহার করছি। এরপর দেখো কি আছে, স্কেল কাকে বলে। তাহলে মানচিত্রের তোমার প্রশ্নগুলো শেষ হলো, এরপরে আমরা আলোচনা করব স্কেল সম্পর্কে। তাহলে এবারে আমাদেরকে বলতে হবে যে স্কেল কাকে বলে। এবার স্কেল সম্পর্কে আমরা যখন আলোচনা করব, দেখো একটা জিনিস আমি তোমাদের বলি, প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু স্কেল আলাদা আলাদা, ঠিক আছে। প্রত্যেকটা সাবজেক্টের মানে ধরো গান যদি বলো তারও একটা স্কেল আছে, সা রে গা মা,
এইগুলো। তাহলে দেখো সেই জিনিসটা আমি প্রথমে বোঝানোর চেষ্টা করছি। বলছে দেখো এতদিন পর্যন্ত স্কেল বলতে তোমরা বুঝতে পরিমাপের যন্ত্র, অর্থাৎ আমরা দূরত্ব মাপার যে সেটাকে স্কেল বলা হয়, যার সাহায্যে জ্যামিতিক সম্পাদ্য উপপাদ্য বিষয়গুলি আঁকো। যারা গানের চর্চা করে তাদেরও স্কেল সম্পর্কে একটা ধারণা আছে। কোনো গান শুনে সঙ্গীত বিশেষজ্ঞ বলে দেন গানটি কোন স্কেলে গাওয়া হয়েছে। অতএব তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে স্কেল তাহলে কি, স্কেলের অর্থ কি। স্কেল বলতে মাপনি বোঝালেও আসলে স্কেল একটা তুলনামূলক বা ভারসাম্যের বিষয়। স্কেল হলো একটা অনুপাত, দুটি বস্তু বা বিষয়ের আনুপাতিক হার হলো স্কেল। এবার ভূগোলের স্কেলটা কি দেখো, ভূগোলের স্কেল বলতে মানচিত্রের স্কেলকেই কিন্তু বোঝায়। তাহলে মানচিত্রের যে স্কেল এটাই কিন্তু একমাত্র ভূগোলের স্কেল। সমগ্র পৃথিবী বা পৃথিবীর কিছু অংশকে যখন মানচিত্রে উপস্থাপন করা হয় তখন অনেকটা ছোট করে নেওয়া হয়, কিন্তু কতটা ছোট করা হলো তা জানিয়ে দেয় স্কেল। স্কেল পৃথিবী এবং মানচিত্রের প্রকৃত সেতু বন্ধন রচনা করে। অতএব স্কেল হলো শুধুমাত্র এইটুকু তোমরা যদি মনে মুখস্থ করতে চাও তাহলেই হবে যে স্কেল হলো মানচিত্রে কোনো দুটি স্থানের দূরত্ব এবং ভূপৃষ্ঠে ওই দুটি স্থানের দূরত্বের অনুপাত। ঠিক আছে, তাহলে স্কেল ইজ ইকুয়াল টু মানচিত্রের দুটি স্থানের দূরত্ব, ভূপৃষ্ঠে ওই দুটি স্থানের প্রকৃত দূরত্ব ইজ ইকুয়াল টু স্কেল। তাহলে এবার দেখো স্কেল কাকে বলে বললাম। এবার স্কেলের শ্রেণীবিভাগ করে পরিচয় দেয় এবং এদের সুবিধা এবং অসুবিধাগুলি লেখো। এবার তাহলে বিভিন্ন রকমের স্কেল সম্পর্কে আমরা আলোচনা করব। স্কেলকে সাধারণত চারটি ভাগে ভাগ করছে। একটা হচ্ছে বিবৃতিমূলক স্কেল, যেটা বিবৃতির সাহায্যে দেওয়া হয়। তারপর দেখো ভগ্নাংশ সূচক স্কেল বা RF রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশনের হিসাবে যেটা দেওয়া হয়, আয়তন স্কেল এবং লৈখিক স্কেল। লৈখিক মানে কি, রেখা স্কেলটাকে বলছে লৈখিক স্কেল। এই লৈখিক স্কেলকে এবার দেখো চারটে ভাগে ভাগ করছে। একটা হচ্ছে রৈখিক স্কেল, তুলনামূলক স্কেল, ভার্নিয়াল স্কেল এবং ডায়াগোনাল স্কেল। এই স্কেলগুলো সম্পর্কে কিন্তু তোমাদেরকে এবারে জানতে হবে, প্রত্যেকটা সম্পর্কে জানতে হবে এবং প্রত্যেকটার সুবিধা অসুবিধা এগুলো কিন্তু লিখতে হবে। প্রত্যেকটা স্কেলের কিন্তু একটা সুবিধা এবং অসুবিধা আছে, যার জন্যই কিন্তু এই স্কেলগুলোকে উপস্থাপনা করা হয়েছে। আমরা যে কাজটা করব সেই কাজটার বেসিসে যে স্কেলটা সুবিধাজনক সেটাই কিন্তু আমরা ব্যবহার করি। তাহলে দেখো প্রথমে আমরা তাহলে ব্যবহার করব বিবৃতিমূলক স্কেল। বিবৃতিমূলক স্কেল বা স্টেটমেন্ট স্কেল কোনটাকে বলছে, মানচিত্রে যখন স্কেলকে ভাষায় বা কথায় লেখা হয় তখন তাকে বিবৃতিমূলক স্কেল বলে। মানচিত্রে স্কেল দেখানোর এটাই সবথেকে সহজ পদ্ধতি। বিবৃতিমূলক স্কেলে মানচিত্রের দূরত্ব ক্ষুদ্রতর এককে যেমন মিলিমিটার, সেন্টিমিটার, ইঞ্চি ইত্যাদিতে তোমার প্রকাশ করা হয়। ভূমির দূরত্ব বৃহৎ এককে যেমন কিলোমিটার, মিটার, মাইল, গজ, ফার্লং ইত্যাদি প্রকাশ করা হয়। যেমন মানচিত্রে স্কেল লেখা হয় 1 সেমিতে 100 কিলোমিটার। ঠিক আছে, দেখবে আমরা যে তোমার ম্যাপগুলো ব্যবহার করি সেখানে কিন্তু যদি এইরকমভাবে লেখা থাকে 1 সেমিতে 100 কিলোমিটার মানে ভূমি দূরত্ব যেখানে 100 কিলোমিটার, তোমার মানচিত্রে সেই দূরত্বটা কিন্তু 1 সেন্টিমিটারে দেখানো হচ্ছে, বা 1 ইঞ্চিতে 50 মাইল ইত্যাদি। মৌজা মানচিত্রে এই ধরনের স্কেল দেওয়া থাকে। তাহলে এটা গেল তোমার বিবৃতিসূচক স্কেল। এর সুবিধা কি, এই স্কেল অত্যন্ত সহজ সরল, অঙ্ক বা হিসাব কষার কিন্তু ঝামেলা নেই। 2 নম্বর, যে কেউ এই স্কেল বুঝতে পারবে, অর্থাৎ পড়ে নিলেই হলো, আর কোনো উপায় নেই, মাপামাপির কোনো গল্প নেই। আর অসুবিধা কি, যে ভাষায় স্কেল লেখা হয় সেই ভাষা যারা জানেন না তারা বুঝতে পারবে না। যেমন ধরো জার্মান বা রাশিয়ার মানচিত্রে যদি এই দেশের ভাষায় লেখা স্কেল লেখা হয় তাহলে আমরা যারা এই ভাষা জানি না তারা কিন্তু বুঝতে পারবো না। 2 কি, একক পরিবর্তন করতে হলে সকল একক সম্পর্কে ধারণা করতে হয়। 3 নম্বর কি, ফটোকপি সেন্টারে বা জেরক্স সেন্টারে তোমার মানচিত্রকে ছোট বা বড় করলে লেখাটি ছোট বড় হয়ে যায়, স্কেল পরিবর্তন হয় না। পরিবর্তিত মানচিত্রে নতুন করে স্কেল নির্ণয় করতে হয়। তাহলে এটা হলো তোমার এই স্কেলের অসুবিধা। এরপর দেখো ভগ্নাংশ সূচক স্কেল বা রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন। এই দেখো রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন RF মানে ভগ্নাংশের সাহায্যে যখন দেখানো হয়। বলছে যখন মানচিত্রের দূরত্ব এবং ভূমিভাগের দূরত্বের অনুপাত ভগ্নাংশে প্রকাশ করা হয় তখন তা ভগ্নাংশ সূচক স্কেল। এটি সংক্ষেপে লেখা হয় RF স্কেল। অনুপাতের একটি সংখ্যা লব, অন্যটি হবে হর বা ডিনোমিনেটর এর দ্বারা দেখানো হয়। এটি একটি একক মুক্ত স্কেল, অর্থাৎ লব বা হর অংশে কোনো একক থাকে না। মানচিত্রে এই স্কেল দুভাবে দেখানো হয়, যেমন 1:50,000, হ্যাঁ, বা অনেক সময় উপরে থাকে তোমার লবের জায়গাতে থাকে তোমার মানচিত্রের দূরত্বটা আর হরের জায়গায় থাকে তোমার ভূমিভাগের দূরত্বটা। একক মুক্ত স্কেল বলে এটিকে পৃথিবীর যে কোনো এককে পরিবর্তন করা যায়, তাই এটাকে সর্বজনীন স্কেল বলা হয়। অন্য স্কেল থেকে ভগ্নাংশসূচক স্কেলের রূপান্তরের নমুনা। এবার দেখো তোমার সুবিধা এবং অসুবিধা। সুবিধা কি, 1 নম্বর হচ্ছে এটি একক মুক্ত স্কেল বলে সর্বজনীন যে কোনো দেশে এটিকে ব্যবহার করা হয়। আর কি হয়, যে কোনো স্কেলে এটিকে রূপান্তর করা যায়। 3 নম্বর হচ্ছে বৃহৎ স্কেলের মানচিত্র
ক্ষেত্রে বা লার্জ স্কেল ম্যাপে এটিকে ব্যবহার করা হয়। আর অসুবিধা কি আছে, অনভিজ্ঞতার কাছে এই স্কেল বেশ অসুবিধাজনক। ফটোকপি সেন্টারে মানচিত্র ছোট বড় করলে কিন্তু পরিবর্তন করতে হয়, তাহলে এটা কিন্তু হয় না। এটা একমাত্র তোমার ওই রৈখিক স্কেল যেটা আছে সেইটাতেই এই অসুবিধাটা কিন্তু থাকে না, অর্থাৎ জেরক্স করে যদি ছোট বড় হয় তাহলে সেই স্কেলটা কিন্তু ছোট বড় হয়ে যায়। পরপর তোমরা জানতে পারবে। এরপর তাহলে দেখো আমাদের বিবৃতিমূলক হলো, ভগ্নাংশ সূচক হলো। এবারে 3 নাম্বার হচ্ছে আয়তন স্কেল। আয়তন স্কেলটা খুব বেশি গুরুত্বপূর্ণ নয় যদিও, তবু জেনে রাখো। বলছে মানচিত্রে ক্ষেত্রফল এবং ভূমির ক্ষেত্রমানের অনুপাত যখন স্কেলের মাধ্যমে প্রকাশ করা হয় তখন তাকে আয়তন স্কেল বলে। এক্ষেত্রে মানচিত্রের 1 একক ক্ষেত্রফল যেমন বর্গ সেন্টিমিটার বা বর্গ ইঞ্চি ভূমির নির্দিষ্ট ক্ষেত্রমান বর্গ কিলোমিটার বা বর্গ মাইল নির্দেশ করে থাকে। এরপর দেখো লৈখিক স্কেল। এবার লৈখিক স্কেল যেটা সম্পর্কে আমাদের সব থেকে বেশি জানতে হবে, এই দেখো এটা হচ্ছে লৈখিক স্কেল, এবং ওই জেরক্সের যে অসুবিধাটা সেটা কিন্তু এই স্কেলে থাকে না। তাহলে কাকে বলে? বলছে মানচিত্র স্কেলে যখন রেখা বা লেখচিত্রের মাধ্যমে দেখানো হয় তখন তাকে লৈখিক স্কেল বলে। এটিকে বিভিন্নভাবে দেখানো হয়। 1 নম্বর হচ্ছে রৈখিক স্কেল। বলছে মানচিত্রে যখন স্কেলকে সরল রেখার আকারে প্রকাশ করা হয় তখন তা হলো রৈখিক স্কেল বা লিনিয়ার স্কেল। এটি সাধারণ স্কেল বা সরল স্কেল নামে পরিচিত। মানচিত্রে এই স্কেলকেই তোমরা বেশি দেখো, মানে এটাই কিন্তু বেশি উল্লেখ থাকে। এবার এর সুবিধাগুলো কি কি আছে? প্রথমে দেখো সুবিধা বলছে স্কেলের দৈর্ঘ্য দেখে মানচিত্রের দূরত্বের সাথে ভূমি দূরত্বের মোটামুটি আন্দাজ পাওয়া যায়। 2 হচ্ছে এই স্কেলে মস্ত বড় সুবিধা হলো ফটোকপি, মানে যেটা তোমার কোনো স্কেলে এই সুবিধাটা নেই, সেটা হচ্ছে জেরক্স করলে পরে কিন্তু মানচিত্র ছোট বা বড় করলে স্কেলটি সেই অনুপাতে আপনা আপনি ছোট বড় হয়, ফলে পরিবর্তিত মানচিত্রের স্কেলের জন্য নতুন কোনো অঙ্ক কষতে হয় না। আর অসুবিধাটা কি? বলছে নির্দিষ্ট এককে এই স্কেল করা হয় বলে অন্য এককে এটি রূপান্তর করা সহজ নয়। 2 হচ্ছে এই স্কেল আঁকতে গিয়ে সামান্য ভুল হলে ভূমি দূরত্বের অনেকটা হেরফের কিন্তু ঘটে যায়। তাহলে এটা গেল তোমার এর অসুবিধা। এরপর দেখো আমরা জানবো তুলনামূলক স্কেল। তুলনামূলক স্কেল কোনটাকে বলছে? এই স্কেল একেবারে রৈখিক স্কেলের মতোই এখানে ভিন্ন এককে 2টি রৈখিক স্কেল উপরে নিচে আঁকা হয় এবং আন্তর্জাতিক স্তরে প্রকাশিত অ্যাটলাসে এটি দেখা যায়। অর্থাৎ দেখো একটি স্কেলে দুটো তোমার দেখানো থাকবে, উপরেরটাতে একটা নিচেরটাতে একটা, বুঝতে পেরেছো? এরপর দেখো আছে ভার্নিয়াল স্কেল। বলছে এককের ভগ্নাংশ পাঠ নেওয়ার জন্য এই স্কেল ব্যবহার করা হয়। পিয়ের ভার্নিয়াল এই স্কেলের উদ্ভাবন করেন, তবে মানচিত্রে এই স্কেলের ব্যবহার নেই। কয়েকটি জরিপকারী যন্ত্র যেমন থিওডোলাইট, তারপরে ব্যারোমিটার এই স্কেল ব্যবহার করা হয়। এরপর দেখা যাচ্ছে ডায়াগোনাল স্কেল। ওই যে ক্ষুদ্র সূক্ষ্ম মাপ নেওয়ার জন্য এই স্কেল ব্যবহার করা হয়। এই স্কেলে 1/10 বা 10 ডিভিশন যেটাকে বলছে, বা শতাংশ 1/100 পর্যন্ত মাপ কিন্তু পাওয়া যায় এই যে ডায়াগোনাল ইয়ের মাধ্যমে। ক্ষুদ্র মূল স্কেলের মধ্যে আড়াআড়ি লাইন টেনে এই স্কেল আঁকা হয়। ডায়াগোনাল স্কেলে ক্ষুদ্র এককের 10 ভাগের 1 ভাগ ছাড়াও 100 ভাগের 1 ভাগ মাপ নেওয়া যায়। 10 ভাগের 1 ভাগ মাপটা কিন্তু আমরা সাধারণ স্কেল থেকেই পেতে পারি, কিন্তু এই 100 ভাগের 1 মাপটা কিন্তু একমাত্র ডায়াগোনাল স্কেলে পাওয়া যাবে, বুঝতে পেরেছো? তাহলে এটা গেল তোমার মানচিত্রের স্কেলের শ্রেণীবিভাগ। এরপর দেখো আছে মানচিত্রে স্কেলের ব্যবহার ও গুরুত্ব লেখো। তাহলে মানচিত্র স্কেলের গুরুত্ব, ব্যবহার এবং গুরুত্ব। প্রথম যে গুরুত্ব সেটা কি? স্কেল ছাড়া মানচিত্র আঁকা সম্ভব নয়। প্রকৃত পৃথিবীকে যখন আমরা মানচিত্রে পরিণত করি তার নির্দিষ্ট স্কেলেই করতে হয়। স্কেল থেকেই জানতে পারি পৃথিবীকে বা পৃথিবীর কিছু অংশকে কতটা ছোট করে নেওয়া হয়েছে। 2 নাম্বার কি? স্কেলের সাহায্যে মানচিত্রের দূরত্ব বা ক্ষেত্রফল দিয়ে ভূমির দূরত্ব ও ক্ষেত্রফল মাপতে পারি। গ্রামে যারা জমি মাপেন তারা মৌজা মানচিত্রের খোপের ক্ষেত্রফল স্কেলে পরিবর্তন করে জমির হিসাবটা বলে দেন। 3 নাম্বার হচ্ছে ভূমিতে নদী, রাস্তা প্রভৃতির দূরত্ব কত তা মানচিত্রে মেপে স্কেলে পরিবর্তন করে প্রকৃত দূরত্ব জানতে পারি। 4 হচ্ছে শুধু মানচিত্র আঁকা নয়, প্ল্যানার, ডিজাইনার যখন কোনো বাড়ি, কারখানা, শহরের নকশা আঁকেন তারা নির্দিষ্ট স্কেলের সাহায্যেই তা করে থাকেন। 5 হচ্ছে স্কেলের উপর ভিত্তি করে এই ক্ষুদ্র বৃহৎ স্কেলের মানচিত্র তৈরি হয়ে থাকে। তাহলে এগুলো গেল তোমার স্কেলের গুরুত্ব বা ব্যবহার। এবার দেখো পার্থক্য লিখতে বলেছে। একটা হচ্ছে বিবৃতিমূলক স্কেল এবং ভগ্নাংশ সূচক স্কেল। অর্থাৎ আমরা সুবিধা অসুবিধাগুলো জানলাম। এবারে তোমার যদি পার্থক্য দেয় তখন কিন্তু লিখতে হবে বিবৃতিমূলক স্কেল এবং ভগ্নাংশ সূচক স্কেলের মধ্যে পার্থক্য। তাহলে দেখো বিবৃতিমূলক এবং ভগ্নাংশ সূচক স্কেলের মধ্যে পার্থক্য কি আছে।
প্রথম পার্থক্য যেটা হচ্ছে তোমার মানচিত্রে স্কেলকে ভাষা বা লিখিত বিবৃতির মাধ্যমে প্রকাশ করে বিবৃতিসূচক স্কেল, আর মানচিত্রে দূরত্ব এবং ভূমিভাগের দূরত্ব যখন অনুপাত বা ভগ্নাংশ আকারে প্রকাশ করা হয় তখন তাকে বলছে ভগ্নাংশ সূচক স্কেল। তারপর দেখো এই স্কেলের বাম দিকের অংশ এবং ডান দিকের অংশ ভিন্ন ভিন্ন একক দ্বারা প্রকাশ করা হয়, যেমন 1 সেমিতে 2 কিলোমিটার। অন্যদিকে ভগ্নাংশ সূচক স্কেলে কি এই স্কেলের বাম দিকের অংশ বা লব এবং ডান দিকের অংশ বা হর একই একক দ্বারা প্রকাশ করা হয়, যেমন 1 সেমিতে 22 মিলিয়ন সেন্টিমিটার। এরপর দেখো কি আছে, বলছে বাম দিকের মানচিত্রের দূরত্ব অংশটি 1 অথবা তারও বেশি সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়, আর ভগ্নাংশ স্কেলে বাম দিকের মানচিত্রের দূরত্ব অংশ অর্থাৎ লবটি সর্বদা 1 দ্বারা প্রকাশ করা হয়। এবার দেখো বিবৃতিসূচক স্কেলে বিভিন্ন একক ব্যবহৃত হওয়ায় এর ব্যবহার কম, আর ভগ্নাংশ স্কেলে কি এই স্কেল একই একক বা এককবিহীন হওয়ায় এটি সর্বাধিক জনপ্রিয়। তাহলে এটা গেল তোমার দুটোর মধ্যে পার্থক্য। এরপর দেখো আমাদের যেটা জানতে হবে RF কি, রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন। এটা তোমার ভগ্নাংশ সূচক স্কেল যেটা পড়া হয়েছিল তখনই তোমার RFটা সম্পর্কে আমরা কিন্তু জানতে পেরেছিলাম, সেটাকে বলছে রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন বা RF। দেখো RF এর পুরো কথা হলো রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন। মানচিত্রের দূরত্ব এবং ভূমিভাগের দূরত্বের অনুপাতকে যখন ভগ্নাংশে প্রকাশ করা হয় তাকে RF বলা হয়। RF = 1:50,000। RF স্কেল একটি এককবিহীন স্কেল, অর্থাৎ এখানে শুধুমাত্র RFটা লেখা থাকলেই কিন্তু হবে, কোনো একক কিন্তু দেওয়া যাবে না। যে এককে আমরা প্রকাশ করতে চাইবো সেই এককে এটা ব্যবহার করা যাবে। তাহলে এত দূর পর্যন্তই দেখো আমি তোমাদের মানচিত্র এবং স্কেল সম্পর্কে মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। এবার উঁচুতর স্কেলে তোমরা স্কেল আঁকতে পারবে, তো সেগুলো তো তোমাদের উঁচু ক্লাসে যেতে পারো। তো দেখো যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে এত দূর পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।